নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পিএসইউ স্টক নিয়ে আলোচনা করব। অনেকের মধ্যেই অনেক কোশ্চেন দেখা যাচ্ছে পিএসইউ স্টক নিয়ে এখন কি করব, সেগুলো নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো এবং কোন কোন সেক্টরে ভালো রেজাল্ট আসছে, কোন কোন সেক্টরে ভালো রেজাল্ট আসছে না এবং কোন কোন সেক্টর আগামী দিনে ভালো পারফর্ম করবে এবং লাস্টে আমি যে স্টকগুলো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সেগুলো কোন অবস্থাতে আছে, কত রিটার্ন দিয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেগুলোতে আমরা কি এক্সিট করব না আবার এন্ট্রি নেব, সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পিওসি স্টক নিয়ে আমি কথা বলবো। পিওসি স্টক নিয়ে অনেকেই কোশ্চেন করছে যে এখন কি এন্ট্রি নেব, কি এখন কি করব, যারা নতুন পিওসি স্টকে ঢুকতে চায়। তো আমার যেটা মনে হয় যে পিওসি স্টক অলরেডি রেলওয়ে সেক্টর বিশেষ করে একটা রান আপ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। 2x 3x কোনো কোনো স্টক তার থেকে বেশি রান আপ করেছে এবং যখন একটা একতরফা রান আপ করে, যেখানে ফান্ডামেন্টাল ছাড়াই রান আপ করে, তো তখন একটু আমাদের একটু সতর্ক হওয়া দরকার। যখন কোনো স্টক 2x বা 3x রান আপ করে তখন তার মধ্যে একটা কারেকশন বা কনসোলিডেশন ফেজ দেখা যায়। কিছুদিন প্রাইসটা একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে বা প্রাইসটা যেটা ওপরে টপ থেকে সেখান থেকে একটু কারেকশন দেখা যায়। যেহেতু আমরা দেখেছি মার্কেটের মধ্যে কন্টিনিউ একটা 5-6 মাস ধরে র্যালি দেখা গেছে, তো এখান থেকে একটা 10% মতো আমরা কারেকশন আশা করতে পারি কয়েক মাসের মধ্যে। তো যারা নতুন এন্ট্রি নিতে চায় তাদেরকে বলবো যে একটু ওয়েট করে যেতে। মার্কেট যদি কারেকশন হয়, কোনো ঠিকঠাক লেভেলের মধ্যে আসে, তখন কিছুটা আমরা এন্ট্রি করব। আর যারা আগে থেকে এন্ট্রি নিয়ে আছে তাদেরকে আমি এটাই বলবো যে তারা যেন প্রফিট কিছুটা বুক করে রাখে, কারণ আলটিমেট আপনার কাছে প্রফিটটা হচ্ছে সবকিছু। আপনি একটা স্টক অনেকটা রান করেছেন কিন্তু সেই প্রফিটটা যদি আপনার ঘরের মধ্যে বা অ্যাকাউন্টে না আসে তাহলে লাভ কি হলো? তো প্রফিট বুক করা অবশ্যই দরকার। আমি বলবো না যে পুরো প্রফিট বুক করতে, কিন্তু কিছু পার্সিয়াল প্রফিট বুক করে রাখা দরকার। এবং রেলওয়ে সেক্টরে আমার মনে হয় যে যেসব রেজাল্টগুলো দেখা উচিত, কোন কোন রেলওয়ে স্টকে ভালো রেজাল্ট আসছে, সেই সব স্টকগুলো স্পেসিফিক হয়ে আমাদের একটু বেশি ফোকাস করা উচিত। কারণ যখন একটা বুল রান হয় তখন যেগুলো ফান্ডামেন্টাল ছাড়াও কিছু স্টক রান করে যায়, কিন্তু যখন রান করার পর যেগুলোর ফান্ডামেন্টাল ভালো থাকে সেই স্টকগুলি স্ট্যান্ড আউট করে। আর বাকি যেগুলো ফান্ডামেন্টাল ছাড়া রান আপ করে, ভালো রেজাল্ট ছাড়া রান আউট করে, সেগুলো আবার কারেকশন ফেজে চলে যায়। তো আমাদের এই ঘটনাটা একটু স্পেসিফিক হতে হবে। আমি দেখেছি কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে পিওসি স্টকগুলো কারেকশন হচ্ছে। আমার মনে হয় একটু কারেকশন হবে, যেহেতু ইন্টার্ন বাজেট ছিল, বাজেটে সেরকম বড় ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। তো আমাদের তার জন্য ইউনিয়ন বাজেট পর্যন্ত ওয়েট করতে হবে যে ইউনিয়ন বাজেটে কোন কোন সেক্টরে আরও ভালো সরকার ঘোষণা করছে, বেশি ক্যাপেক্স করছে। তো সেগুলোর উপর আমরা ফোকাস করে আরও স্টক আমরা সিলেক্ট করব, কোন কোন সেক্টরের পর কোন কোন পিএসইউ সেক্টরে সরকার ঘোষণা করছে, বড় ধরনের অ্যানাউন্সমেন্ট করছে, সেগুলো আমরা দেখব। এটা হচ্ছে আমার পিওসি স্টকের ভিউ। এবং নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে সেক্টর। এখন দেখছি আমরা Q3 FY24 রেজাল্ট চালু হয়েছে। রেজাল্ট মানে 3 মান্থ রেজাল্টে আমরা দেখছি যে কোন কোন সেক্টর আমরা ভালো রেজাল্ট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হোটেল সেক্টরে একটা রেজাল্ট ভালো আসছে, সেখানে একটা প্লে আউট করছে। মানে বিজনেস অ্যাক্টিভিটি বাড়লে হোটেল অকুপেন্সি বাড়ে, তো ডিমান্ড অটোমেটিক বাড়ে। কারণ হোটেল ধরুন আপনি আজকে চালু করলে একটা হোটেল, আজকে আমি করলে 1 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে করতে হয়, সেটা একটা ক্যাপেক্স করতে হয়, জায়গা দেখতে হয়, একটা বিল্ডিং তৈরি করতে হয়। তো হোটেলের একটা ডিমান্ড থেকেই যাচ্ছে এখন। নেক্সট কনস্ট্রাকশন রিলেটেড যেগুলো কোম্পানি আছে, তার মধ্যে যেখানে কিছু কোম্পানি আছে যারা কনস্ট্রাকশন মেটেরিয়াল বা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সাপ্লাই করে, সেসব স্টকগুলোতে ভালো রেজাল্ট আসছে। আমি একটা রেজাল্ট কালকে এসেছে, যেটা নাম বলবো সেটা হচ্ছে সাংভি মুভার্স। সেটা হচ্ছে ক্রেন, যেটা হয় কনস্ট্রাকশনের জন্য, সেই ক্রেনে সাপ্লাই করে। ফান্ডামেন্টাল অনুযায়ী ভালো স্টকটি এবং তার রেজাল্টও ভালো এসেছে। আর যে সেক্টরগুলো ভালো আসছে আমার দেখা, সেগুলো হচ্ছে ফার্মা, কিছু রেজাল্ট ভালো আসছে, এবং যেগুলো হচ্ছে কনজিউমার ডুরাবেল কোম্পানির রেজাল্ট ভালো আসছে। এবং রেজাল্ট আর যেগুলোতে ভালো আসছে না সেগুলো সেক্টর নিয়ে আমি আলোচনা করব। মেনলি হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল সেক্টর আমরা দেখেছি এর আগে 1-2 বছর আগে ভালো রান আপ হয়েছিল, কিন্তু এখন 1-1.5 বছর ধরে সেটা একটা কনসোলিডেশন ফেজের মধ্যে এবং কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এটা যেটা বলি, যেটা আপনাদেরকে শেয়ার করতে চাই, যে কোনো সেক্টর যখন অনেকটা রান আপ করে যায় না, তখন সেই সেক্টরটা একটু টাইম নেয় সেইখানে কনসোলিডেশন করে, এবং তার যদি সেই এক্সপেক্টেড যেটা রান আপ করে গেছে তার সাথে যদি তার রেজাল্ট ভালো না আসে, তখন সেটা কিছুদিন এরকম একই রেঞ্জের মধ্যে বা কিছুটা কারেকশন হয়, যেটা আমরা কেমিক্যাল সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি। তো এবারেও কেমিক্যাল সেক্টর রেজাল্ট আশানুরূপ আসেনি।
তো আমার মনে হয় যে এখনো 2টো কোয়ার্টার ওয়েট করতে হবে ঠিকঠাক রেজাল্টটা আসার জন্য। নেক্সট যেটা আমি বলবো, ফার্টিলাইজার সেক্টরেও এখনো পর্যন্ত রেজাল্ট বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেও ভালো আসছে না, আমি যেগুলো রেজাল্টগুলো দেখেছি। তো এই সেক্টরগুলো আমাদের যেগুলো রেজাল্ট ভালো আছে সেই সব সেক্টরে কি কি কোম্পানি আছে সেগুলোর উপর আমরা ফোকাস করব। তো তার রিলেটেড কিছু স্টক আমি আলোচনা করব, সেই সেক্টরের রিলেটেড। আমি এর কালকে একটা ভিডিও আনবো, কি কি সেক্টর ভালো রেজাল্ট করছে সেই রিলেটেড কি কি স্টক আছে। নেক্সট যেটা আমি বলবো সেটি হচ্ছে আমরা আগামী কয়েক বছরের জন্য কি কি সেক্টরে ফোকাস করব। আমার মতে সেই সেক্টরগুলো এখন বেশি গভর্নমেন্টও ফোকাস করছে, সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং ইলেকট্রিক্যাল। কারণ কোনো ধরুন আপনি একটা ইকোনমি গ্রো করলে তখন সেটা তার যে ইলেকট্রিক্যাল যে ডিমান্ড সেটা অলওয়েজ বেশি থাকে। তো অলওয়েজ ইলেকট্রিকের ডিমান্ড বাড়তে থাকে। ধরুন আপনি কোনো সিটি বড় হচ্ছে, সিটিতে ইলেকট্রিক বেশি লাগে, কোনো কলকারখানা হচ্ছে, সেখানে সবসময় পাওয়ারের যে ডিমান্ডটা সেটা বাড়তেই থাকে। তো পাওয়ার সেক্টর আগামী যতদিন ইকোনমিক গ্রোটা বাড়বে পাওয়ারেরও সেই সময় ডিমান্ড বাড়বে। সেই হিসাবে পাওয়ার সেক্টরের উপর একটা ভালো রকম আমরা দেখতে পারি যে একটা ভালো রকম রান আপ বা পাওয়ার সেক্টর রিলেটেড স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে, কারণ তাদের আর্নিংও বাড়বে। এবং নেক্সট যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা করলাম, কিন্তু সরকার চাইছে যে পাওয়ারটা যে আমরা কনজিউম করি সেটা রিনিউয়েবল এনার্জি থেকে বেশি ভাগ হোক। সেই জন্য রিনিউয়েবল এনার্জি মানে ধরুন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি। তো সেগুলোর উপর সরকার অলরেডি ফোকাস করেছে, সেই রিলেটেড স্টক দেখেছি আমরা অনেক রান আপ করেছে। কিন্তু আমার মনে হয় এগুলো এখনো রান আপ আরও বাকি আছে। তো স্টক বেসিক আমাদের দেখতে হবে, সেই রান আপগুলো হবে। লাস্ট আমি যেগুলো আলোচনা করব যে আমি যে শেয়ারগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম ভিডিওতে, তো সেই সব শেয়ারগুলো কি পারফর্ম করেছে, কতটা কি রিটার্ন দিয়েছে এই কয়েকদিনের মধ্যে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। চলুন সেগুলো দেখে নিই। তো আমি আপনাদের সাথে এই এই শেয়ারগুলো আমি আপনাদের সাথে এই যে কটি শেয়ার এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে সেগুলো আলোচনা করেছিলাম। ব্যাংক অফ মহারাষ্ট্র, আমি বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরে একটা ভালো রকম ব্রেকআউট হচ্ছে ব্যাংকিং পিএসইউ ব্যাংকে। তো সেই হিসাবে ব্যাংকের স্টকগুলো কিছু রান আপ করতে পারে। অলরেডি দেখলাম আমার শেয়ার করার লেভেলের থেকে ব্যাংক অফ মহারাষ্ট্র 20% রিটার্ন দিয়েছে এই এক সপ্তাহের মধ্যে। আমি এটাও বলেছিলাম আগের ভিডিওতে যে অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড স্টকগুলো ভালো বাড়তে পারে, আমি সেখানে একটা স্টক রেকমেন্ডেড করেছিলাম বিপিসিএল, সেটাও 11% রিটার্ন দিয়েছে, আরও রিটার্ন দেবে কিছু কয়েক মাসের মধ্যে। ব্যাঙ্গালোর কেমিক্যাল আমি 117তে শেয়ার করেছিলাম, সেখানে 129 গেছে, 10% রিটার্ন দিয়েছে। মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস 1732তে আমি রেকমেন্ড করেছিলাম, এখন 1904-এ চলছে, 9.93% রিটার্ন দিয়েছে। এইচএফএসিএল 99-এ রেকমেন্ড করেছিলাম, 107 এখন 7% রিটার্ন দিয়েছে। রেড টেপ 610-এ আমি রেকমেন্ড করেছিলাম, 651 চলছে, 6.72% চলছে। তো জেকে সিমেন্ট 5.56% দিয়েছে রিটার্ন। তো ন্যাশনাল অ্যালুমিনিয়াম 4%-এর মতো দিয়েছে। তো এইচএপিএল ওর যেখানে শেয়ার করেছিলাম তার কাছাকাছি রেঞ্জ ঘোরাঘুরি করছে। টিএফসিআর সেখান থেকে 1% ডাউন গেছে। আর আরসি নেক্সট হচ্ছে আরসিএফ, আমি যখন শেয়ার করেছিলাম তখন 182-তে প্রাইসটা ছিল, আমি আপনার সাথে বলেছিলাম যে প্রাইসটা উপরে ছিল, ব্রেকআউট লেভেলের রিটেস্টের কাছে এলে তো সেটা আমরা এন্ট্রি করতে পারি। চলুন চার্টে গিয়ে আমি শেয়ারটা একটু দেখে নিই। তো আমি যখন শেয়ার করেছিলাম আরসিএফটা তখন প্রাইস ছিল এখানে, আমি বলেছিলাম যে যখন প্রাইসটা রিটেস্টের কাছাকাছি আসবে তখন আমরা এন্ট্রি নেবো, কারণ প্রাইসটা অলরেডি ব্রেকআউট লেভেলসে উপরে আছে। তো এখনো আসেনি, আমি যদি প্রাইসটা এই রেঞ্জের মধ্যে পাই 158-এর মধ্যে, তো আমি সেখানে বলবো আপনারা এন্ট্রি করতে পারেন। আর স্টপ লসটা আমি বলেছিলাম যে এখানে, এই জন্য আমি স্টপ লসটা এখানে বলেছিলাম, কারণ এখানে এন্ট্রি করলে স্টপ লসটা অনেক নিচে হয়ে যাবে, তো আপনার লসটা অনেক বেশি হবে। তো যদি আমরা এর ব্রেকআউট লেভেলের কাছাকাছি পাই তখন এন্ট্রি করলে আমাদের রিস্ক রিওয়ার্ডটা খুব ভালো থাকবে।
তো এই যে শেয়ারগুলো আমি আলোচনা করেছিলাম, প্রত্যেকটাতে আমি আপনাদের সাথে স্টপ লস বলে দিয়েছি। তো স্টপ লস অনুযায়ী কাজ করা উচিত। কারণ হয়ে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর কি কি বিষয় নিয়ে আপনারা জানতে চান সেগুলো আমার সাথে বলুন। আরও আর যে স্টকগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আপনার স্টাডির জন্য, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। নমস্কার।